এই ভিডিওতে আমরা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশনের সিলেবাস অনুযায়ী পলিটেকনিক ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টারের ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের ইউনিট 6-এর পার্ট এ অর্থাৎ রেক্টিলিনিয়ার মোশন কমপ্লিট করব। চলো সরাসরি চলে যাই আমাদের প্রথম টপিকে। বলা হচ্ছে রেক্টিলিনিয়ার মোশন। রেক্টিলিনিয়ার মোশন রেফার্স টু মোশন অ্যালং এ স্ট্রেট লাইন, অর্থাৎ এই স্ট্রেট লাইন বরাবর যখন কোনো মোশন হবে তখন তাকে বলবো আমরা রেক্টিলিনিয়ার মোশন বা সরল রৈখিক গতি। এক্ষেত্রে কী বলা হচ্ছে, টাইপ অফ রেক্টিলিনিয়ার মোশন, ইউনিফর্ম রেক্টিলিনিয়ার মোশন আর অ্যাক্সেলারেটেড মোশন। ধরে নাও কনস্ট্যান্ট ভেলোসিটি, যখন আমরা অ্যাক্সেলারেশন পড়ব তখন তোমরা অ্যাক্সেলারেটেড মোশনটা ঠিকঠাক করে বুঝতে পারবে। সাপোজ একটা বস্তু নির্দিষ্ট সময়ের ইন্টারভ্যালে নির্দিষ্ট ডিস্ট্যান্স অতিক্রম করছে, তখন তার গতিবেগকে আমরা বলছি কনস্ট্যান্ট ভেলোসিটি। আর একটা কী হচ্ছে, ধরো একটা গাড়ি যখন স্থির অবস্থায় ছিল শূন্য, সে যে গাড়ি চালাচ্ছে সে ভেবেছে আমি 30 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে চালাবো, তাহলে প্রথমে 0 থেকে 30-এ উঠতে হবে। 0 থেকে 30-এ উঠলো, এই যে তার যে স্পিডটা সেটা হচ্ছে, তার যে মোশনটা সেটা হলো চেঞ্জিং ভেলোসিটি। অর্থাৎ সে ফার্স্ট টাইম অ্যাক্সেলারেট করে তার যে নির্দিষ্ট টার্গেট 30 কিলোমিটার প্রতি ঘন্টা সেখানে পৌঁছালো, তারপরে গিয়ে সে সেই 30 কিলোমিটার পার আওয়ারটাকে কন্টিনিউ করলো। বোঝা গেল? 30 কিলোমিটার পার আওয়ারটাকে সে কন্টিনিউ করলো। এই যে ব্যাপারটা, এক্ষেত্রে প্রথমটা কী হলো, ইউনিফর্ম হলো, সরি এটা ইউনিফর্ম না, প্রথমটা তোমার হলো অ্যাক্সেলারেটেড, আর এক্ষেত্রে এটা হলো ইউনিফর্ম। ঠিক আছে, চলো নেক্সট আমরা চলে যাই পরের টপিকে, রেস্টর মোশন। রেস্টর মোশন মানে যখন দেখো এই যে আমরা গতি পড়বো সেক্ষেত্রে অলওয়েজ আমাদেরকে একটা রেফারেন্স অবজেক্ট নিতে হবে। রেফারেন্স অবজেক্ট অর প্লেন, যার সাপেক্ষে আমরা গতি বা স্থিতিকে আমরা বিচার করছি। দেখো বলছে এ বডি সেড টু বি অ্যাট রেস্ট ইফ ইট অকুপাইজ দ্য সেম পজিশন উইথ রেসপেক্ট টু ইট সারাউন্ডিং অ্যাট অল মোমেন্ট। মানে সর্বদা যদি কোনো একটি বস্তু নির্দিষ্ট সময় ধরে একটি নির্দিষ্ট জায়গায় থাকে তখন তাকে বলবো আমরা রেস্ট। দেখা যাচ্ছে এই অবজেক্টটার সাপেক্ষে এখানে একটা অবজেক্ট আছে, একটা অবজেক্ট আছে, এটা দীর্ঘ সময় ধরে এর কোনো জায়গার চেঞ্জ হচ্ছে না, তখন তাকে বলবো আমরা স্থির। বাট যদি জায়গার চেঞ্জ হতো, এখান থেকে প্রথমে এখানে ছিল তারপরে দেখা যাচ্ছে এখানে চলে গেল, তখন তাকে বলবো আমরা গতি। এক্ষেত্রে অবশ্যই কিন্তু আমাদের রেফারেন্স পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ যখন তুমি ট্রেনে করে মুভ করছো কোথাও, তখন বাইরে দাঁড়িয়ে থাকা গাছগুলোকে তোমার কি মনে হবে? বাইরে দাঁড়িয়ে থাকা গাছগুলোকে তোমার গতিশীল মনে হবে আর তোমার নিজেকে স্থির মনে হবে, কিন্তু বাস্তবে তো তা না। সুতরাং সেক্ষেত্রে এই গতি বা স্থিতির ক্ষেত্রে রিলেটিভিটি বলে একটা কথা আছে। দেখো আজকে এই পৃথিবী পৃষ্ঠে আমরা বসবাস করছি, এই ঘর এখানে আমরা বসবাস করছি, আমাদের মনে হতে পারে আমরা স্থির আছি, কিন্তু বাস্তবে বা অরিজিনালভাবে যদি দেখা হয় তাহলে কিন্তু আমরা স্থির নেই। পৃথিবীর বাইরের কোনো গ্রহ থেকে যদি আমাদেরকে দেখা হয়, যেহেতু পৃথিবী মুভ করছে তাহলে আমরাও কিন্তু মুভ করছি। সুতরাং এক্ষেত্রে কিন্তু রিলেটিভিটি একটা কথা, রিলেটিভ মুভমেন্ট থেকেই যাচ্ছে সবসময়। এত ডিটেলসে তোমাদের এখানে এগুলো করতে হবে না, জাস্ট তোমরা এখানে রেস্ট মানে সময় সাপেক্ষে যদি কোনো বস্তুর স্থান পরিবর্তন হয় তাহলে সে হবে মোশন, আর স্থান পরিবর্তন না হলে তখন তাকে বলা হবে রেস্ট। নেক্সট, প্রথম আমরা এখানে কিছু সংজ্ঞা পড়ব খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে প্রথম হলো ডিস্ট্যান্স, মানে টোটাল লেন্থ অর পাথ ট্রাভেল বাই অবজেক্ট। মানে একটা অবজেক্ট যে পরিমাণ পথ মুভ করছে তাকে বলা হচ্ছে আমাদের ডিস্ট্যান্স। ডিস্ট্যান্স একটি স্কেলার রাশি, মানে শুধুমাত্র কী আছে, ম্যাগনিটিউড আছে। ডিস্ট্যান্সকে জি বা এস দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। ডিস্ট্যান্সের সিজিএস একক হলো সেন্টিমিটার, এসআই একক হলো মিটার, আর ডাইমেনশন সবসময় থার্ড ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে এল, ডাইমেনশন হলো এল। জাস্ট এইগুলো জানবে। নেক্সট টপিক চলে যাচ্ছি আমরা, স্পিড, রেট অফ চেঞ্জ অফ ডিস্ট্যান্স। অর্থাৎ এখানে তাই লেখাই আছে যে স্পিড, ডিস্ট্যান্সকে যদি আমরা টাইম দিয়ে ভাগ করি তাহলে আমরা কী পাবো, স্পিড পাবো। স্পিড কীভাবে পাবো? ডিস্ট্যান্সকে আমরা ভাগ করব কি দিয়ে? ডিস্ট্যান্সকে ভাগ করব টাইম দিয়ে।
তাহলে আমরা পেয়ে যাব স্পিড পেয়ে যাব। এটাকে ভি অথবা এস দিয়ে প্রকাশ করা হচ্ছে। এটা কিন্তু স্কেলার কোয়ান্টিটি, এটা একটি স্কেলার কোয়ান্টিটি, শুধুমাত্র ম্যাগনিটিউড আছে কিন্তু কোনো ডাইরেকশান নেই। এর সিজিএস একক হবে সেন্টিমিটার পার সেকেন্ড, এসআই একক হবে মিটার পার সেকেন্ড, আর ডাইমেনশন হবে এল টি টু দি পাওয়ার -1, এল টি টু দি পাওয়ার -1। নেক্সট পরের টপিকে চলে যাচ্ছি আমরা, ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট মানে দেখো, ডিস্ট্যান্স আর ডিসপ্লেসমেন্টের পার্থক্যটা বুঝতে হবে। দেখো ডিস্ট্যান্স মানে হচ্ছে, দেখো কোনো একটি বস্তু এখান থেকে যাত্রা শুরু করলো, এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করলো করে এখানে বি পয়েন্টে গেল, বি পয়েন্টে গেল। এই ব্লু কালি দিয়ে যে পথটা আমি দেখালাম এটা হলো তার ডিস্ট্যান্স, এটা হলো তার ডিস্ট্যান্স। আর এখন লাল কালি দিয়ে যে পথটা আমি তৈরি করছি সেটা হলো তার ডিসপ্লেসমেন্ট। মানে ইনিশিয়াল আর ফাইনালের মধ্যে যে শর্টেস্ট ডিস্ট্যান্স সেটা হলো ডিসপ্লেসমেন্ট, সেটা হলো ডিসপ্লেসমেন্ট, এটা হলো ডিস্ট্যান্স, এটা হলো ডিস্ট্যান্স। ওকে, এটাকে আমরা ডি দিয়ে রিপ্রেজেন্ট করি। অবশ্যই মনে রাখবে এটা কিন্তু ভেক্টর কোয়ান্টিটি, মানে এর নির্দিষ্ট ম্যাগনিটিউড আছে অ্যান্ড ডাইরেকশানও আছে, ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশান দুটোই আছে। এটা কিন্তু পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, জিরো হতে পারে। জিরো কখন হবে? এ থেকে যাত্রা শুরু করে আবার এতে ফিরে আসলো, তাহলে কি হবে? সেক্ষেত্রে আমার ডিসপ্লেসমেন্ট জিরো হয়ে গেল। ইউনিট কী হবে? সিজিএস ইউনিট হলো সেন্টিমিটার, এসআই ইউনিট হলো মিটার, ডাইমেনশন হলো এল। ওকে, নেক্সট চলো ভেলোসিটি। দেখো এখানে আমাদের বুঝতে হবে দুটো জিনিস, ডিস্ট্যান্স সাথে সেম হচ্ছে ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট জাস্ট ডিস্ট্যান্স হলো স্কেলার, ডিসপ্লেসমেন্ট হলো ভেক্টর। ঠিক এমনই আমাদের স্পিডের সঙ্গে সম্পর্ক কি? ভেলোসিটি। স্পিড হলো স্কেলার, হলো ভেলোসিটি হলো ভেক্টর। ওকে, কী বলছে? রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ ডিস্ট্যান্স ডিসপ্লেসমেন্ট আমরা যদি ডিস্ট্যান্সকে টাইম দিয়ে ভাগ করি, ডিস্ট্যান্সকে টাইম দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো হলো স্পিড পাবো। ডিস্ট্যান্সকে টাইম দিয়ে ভাগ করলে স্পিড পাবো, ডিসপ্লেসমেন্টকে টাইম দিয়ে ভাগ করলে আমরা ভেলোসিটি পাবো, ভাগ টাইম। ডিস্ট্যান্সকে টাইম দিয়ে ভাগ করলে স্পিড পাবো, ডিসপ্লেসমেন্টকে টাইম দিয়ে ভাগ করলে আমরা ভেলোসিটি পাবো। তাহলে ভেলোসিটি হলো ডিসপ্লেসমেন্ট বাই টাইম, এটাও একটি ভেক্টর কোয়ান্টিটি। এর ক্ষেত্রে পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, জিরো হতে পারে। যেমন যেহেতু সরণ আমাদের ডিসপ্লেসমেন্ট যেহেতু পজিটিভ নেগেটিভ জিরো হতে পারে, সুতরাং ডিসপ্লেসমেন্ট থেকে আমরা ভেলোসিটি পাচ্ছি, এটাও কিন্তু পজিটিভ নেগেটিভ আর জিরো হতে পারে। বোঝা গেল? এটাকে ভি দিয়ে লেখা হয়। একক হলো সিজিএস একক সেন্টিমিটার পার সেকেন্ড, এসআই একক মিটার পার সেকেন্ড, ডাইমেনশন হলো এল টি টু দি পাওয়ার -1। ওকে, খুবই সহজ জিনিস, এগুলো তোমাদের আগের সেমিস্টারেও পড়ানো হয়েছে ফিজিক্সে। চলো আমরা চলে যাব নেক্সট টপিকে, অ্যাক্সেলারেশান। অ্যাক্সেলারেশান মানে বাংলায় ত্বরণ বলা হচ্ছে, রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি। ভেলোসিটির চেঞ্জটাকে বলা হচ্ছে, ভেলোসিটির চেঞ্জটাকে বলা হচ্ছে আমাদের ত্বরণ, চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম। এটা কিন্তু ভেক্টর কোয়ান্টিটি, এর ম্যাগনিটিউডও আছে, ডাইরেকশানও আছে। এটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, জিরো হতে পারে। সিজিএস একক সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এসআই একক মিটার পার সেকেন্ড স্কোয়ার, ডাইমেনশন হলো এল টি টু দি পাওয়ার -2। তোমাদের একটা কথা বারবার বলতাম, তিনটে জিনিস, ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি আর অ্যাক্সেলারেশান, এদের ডাইমেনশনগুলো মনে রাখার জন্য। ডিসপ্লেসমেন্টকে বলতাম ছোটো ভাই, সবসময় একক হলো এল, ভেলোসিটি হলো এল টি টু দি পাওয়ার -1, আর হলো এক্ষেত্রে এল টি টু দি পাওয়ার -2, এল টি টু দি পাওয়ার -2। অ্যাক্সেলারেশান, অ্যাক্সেলারেশান মানে হলো বেগের পরিবর্তন বাই টাইম। এখান থেকে আমরা এটা ডেরিভেশন আমরা যেগুলো করব তাও তোমাদের বলি। আর অ্যাক্সেলারেশানকে বলা হচ্ছে, এর উল্টোটা হলো মন্দন, রিটার্ডেশান। মনে রাখবে রিটার্ডেশান মানে বেগ বৃদ্ধিকে বা বেগের চেঞ্জ বা বেগ বৃদ্ধিকে আমরা বলি হলো, বেগের বৃদ্ধিকে বলি অ্যাক্সেলারেশান, আর বেগের হ্রাসকে বলি আমরা সময় সাপেক্ষে, অবশ্যই সময় সাপেক্ষে, তাকে বলি রিটার্ডেশান বা মন্দন। বুঝা গেল? দেখো যদি কোনো একটি বস্তুর প্রাথমিক বা ইনিশিয়াল বেগ কী ছিল? ইনিশিয়াল বেগ ছিল ইউ, আর ফাইনালে গিয়ে হলো ভি। এখানে ভি অবশ্যই ইউ এর থেকে বড়, মানে বেগ বৃদ্ধি পেল। তাহলে ত্বরণকে আমরা এ দিয়ে রিপ্রেজেন্ট করি।
ত্বরণ ইজ ডিনোটেড বাই এ, কোথাও লেখা আছে? মনে হয় লেখা হয়নি, মনে রাখবে ডিনোটেড বাই এ। বোঝা গেল? এই এ মানে বেগের পরিবর্তন। তাহলে যেহেতু এখানে ভি বড়, ভি মাইনাস ইউ বাই টি, এখানে যদি আমরা গুণ করি তাহলে কি পাবো? ভি মাইনাস ইউ ইকুয়াল টু এটি। তাহলে এখান থেকে পাবো আমরা ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এটা কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ সমীকরণ। বেগের যে আমরা সমীকরণগুলো পড়বো, ইকুয়েশানগুলো পড়বো, ফার্স্ট ইকুয়েশান ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। চলো নেক্সট চলে যাই আমরা। আমাদের ইকুয়েশানগুলো আমরা এখানে পড়বো, যে কী কী ইকুয়েশান আমাদের বেগের ক্ষেত্রে পড়তে হবে। বোঝা গেল? চলো ফার্স্ট তোমরা এখানে ইকুয়েশান যেগুলো মনে রাখবে মেন, ভি ইকুয়াল টু এক্ষুনি করলাম ইউ প্লাস এটি, অঙ্ক করতে হবে এই সূত্রগুলো দিয়ে। নেক্সট তোমরা মনে রাখবে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আর একটা মনে রাখবে, এটা হলো ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এখানে আমরা বলে দিই ভি মানে হলো ফাইনাল ভেলোসিটি, ইউ হলো ইনিশিয়াল ভেলোসিটি, এ হলো অ্যাক্সেলারেশান, টি হলো টাইম, এস হলো ডিস্ট্যান্স। ওকে, চলো আমরা এটা দিয়ে সরাসরি কিছু অঙ্ক করে নিই। তোমাদের সিলেবাসে কিন্তু অঙ্ক আছে, ঠিক আছে? চলো, কি বলছে? এ কার স্টার্টিং ফ্রম এ রেস্ট ইজ অ্যাক্সেলারেটেড অ্যাট এ রেট অফ 0.4 মিটার সেকেন্ড। এটা কিন্তু সেকেন্ডটা মাথায় হবে, স্কোয়ারটা, হ্যাঁ, সেকেন্ড স্কোয়ার। ফাইন দ্য ডিস্ট্যান্স, এখানে দা কভার্ড বাই দ্য কার ইন 20 সেকেন্ড। আমি ফিজিক্স, ইঞ্জিনিয়ারিং, মেকানিক্সের সব অঙ্কগুলোর ক্ষেত্রে বলে দিয়েছি যে ভ্যালুগুলো দেওয়া থাকবে সেটা তোমাদের লিখতে হবে। দেখো, যখন একটি কার স্টার্ট করছিল তখন তাহলে তার শুরু করার আগে তার গতিবেগ কত ছিল, ইনিশিয়াল গতিবেগ কত ছিল? যখন একটা গাড়ি স্থিরভাবে থাকে তখন তার ইনিশিয়াল গতিবেগ 0 হয়। লিখি ইনিশিয়াল ভেলোসিটি ইউ ইকুয়াল টু 0। বোঝা গেল? আর কি বলেছে? টাইম, অ্যাক্সেলারেশান বলে দিয়েছে, অ্যাক্সেলারেশান এ ইকুয়াল টু 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর টাইম দিয়ে দিয়েছে টি ইকুয়াল টু 20 সেকেন্ড। ওকে, তাহলে আমাদের কী বলে? ডিস্ট্যান্স কভার্ড বার করতে হবে। ডিস্ট্যান্স কভার্ড সূত্র কি? এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে ইউ কত হলো? 0, টি কত হলো? 20 প্লাস হাফ, এ কত হলো? 0.4, টি কত হলো? 20 তার স্কোয়ার। তাহলে এই পোর্শনটা আমাদের কি হয়ে গেল? পুরো 0-র সাথে 20 গুণ করলে 0 হয়ে গেল। আমার কোনো ওই পোর্শনটা লাগছে না। তাহলে হাফ 0.4 ইন্টু 20 ইন্টু 20। বোঝা গেল? ক্যালকুলেশন যদি করা হয়, 2 দিয়ে 10, 10 কাটলো, 4 20 80 মিটার। ওকে, খুবই সহজ অঙ্ক, এরকম অঙ্ক পরীক্ষা আসবে, ঠিক আছে? চলো আমরা চলে যাই নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক কী বলছে? এ ট্রেন ট্রাভেলিং অ্যাট 27 কিমি পার আওয়ার ইজ অ্যাক্সেলারেটেড অ্যাট দ্য রেট অফ 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা মাথায় হবে, পাওয়ারে হবে ওটা। হোয়াট ইজ দ্য ডিস্ট্যান্স ট্রাভেলড বাই দ্য ট্রেন ইন 12 সেকেন্ড। প্রথমে যে ভ্যালুগুলো দেওয়া আছে সেগুলো আমরা লিখি। তাহলে এখানে আমাদের ইনিশিয়াল ভেলোসিটি কত দেওয়া আছে? এখানে কিন্তু স্থির অবস্থায় ছিল, বলা নেই, যেহেতু ইনিশিয়াল ভেলোসিটি বলা আছে। ইনিশিয়াল ভেলোসিটি 27 কিমি পার আওয়ার। দেখো, একে আমরা কী করতে হবে? মিটার পার সেকেন্ড করতে হবে। মিটার পার সেকেন্ড করতে গেলে আমাদের 27কে 5/18 দিয়ে গুণ করতে হয়, মানে মিটার পার কিলো। আচ্ছা, যা মনে রাখবে, জাস্ট অন্য পরীক্ষার ক্ষেত্রেও লাগে, কিলোমিটার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড করতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হয়, আর উল্টোটা করতে গেলে 18/5 দিয়ে গুণ করতে হয়। বোঝা গেল?
আমরা তো এখানে কিলোমিটার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড করতে গিয়ে 5/18 দিয়ে ভাগ করে গুণ করলাম, তাহলে আমার কাটলে 3 দিয়ে 3 9 27, 3 6 18, তাহলে 9 দিয়ে কাটতো, দাঁড়াও একেবারে কেটে দিই, 9 2 18, 3 9 27, 15/2 অর্থাৎ 7.5 মিটার পার সেকেন্ড। ওকে, চলো অ্যাক্সেলারেশন কী দেওয়া আছে, অ্যাক্সেলারেশন দেওয়া আছে ইকুয়াল টু 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর টাইম কী দেওয়া আছে, টাইম দেওয়া আছে 12 সেকেন্ড। আমাদের ডিস্টেন্স ট্রাভেল বার করতে বলেছে, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। ইউ কত 7.5, টি কত 12, প্লাস হাফ এ হলো 0.5 আর টি হলো 12, 12 স্কোয়ার মানে 12 ইন্টু 12। এ যদি ক্যালকুলেশন করা হয় 8 96, 96 থেকে 6 কম হবে তাহলে 90, 96 থেকে 6 কম মানে 90 হলো, প্লাস এটাকে কাটাকুটি করে করো, 10 2 দিয়ে কাটলে 6, 5 2 10, 2 দিয়ে 6, তাহলে 6 6 36, তাহলে এখান দিয়ে পাওয়া গেল 126 মিটার। বোঝা গেল? নেক্সট পরের অঙ্কে আমরা চলে যাই, আর একটা অঙ্ক করবো এখান থেকে। A scooter start from a rest and move with a constant acceleration of 1.2 meter per second square. Determine the velocity after it has traveled for 60 meter. চলো যেগুলো করা আছে করে নিই। ইনিশিয়াল ভেলোসিটি ইউ ইকুয়াল টু 0। অ্যাক্সেলারেশন কত? অ্যাক্সেলারেশন হলো 1.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। আর ডিস্টেন্স কত দেওয়া আছে, ডিস্টেন্স অলরেডি অন্য অঙ্কের ক্ষেত্রে ডিস্টেন্স বার করতে হতো, এখানে ডিস্টেন্স দেওয়া আছে, ডিস্টেন্স এস ইকুয়াল টু দেওয়া আছে 60 মিটার। ফাইনাল ভেলোসিটি বার করতে হবে, অর্থাৎ আমাদের ভি বার করতে হবে, ভি। তাহলে আমরা কি জানি, আমরা জানি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে ইউ কত, ইউ দেওয়া আছে 0, ইউ আমার দেওয়া আছে 0, 2a দেওয়া আছে কত 1.2, আর এস দেওয়া আছে কত 60। এটাকে যদি ক্যালকুলেশন করা হয় 60 পয়েন্ট হলো 10, কাটাকুটি করলে 6, 6 দিয়ে 12, 12 12 144, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু 144, তাহলে ভি ইকুয়াল টু কত √144, অর্থাৎ 12 মিটার পার সেকেন্ড, 12 মিটার পার সেকেন্ড। চলো মোটামুটি আমরা কয়েকটা অঙ্কও দেখলাম, এবার আমরা চলে যাব নেক্সট টপিকে আমাদের। আচ্ছা, এখানে কিছু গ্রাফ আমাদের পড়তে হবে, ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ, এগুলো যা শুধুমাত্র আমাদের এমসিকিউ পারপাস আমাদের এই গ্রাফগুলো পড়তে হবে, এমসিকিউ পারপাস আমাদের গ্রাফগুলো পড়তে হবে। দেখো ডিসপ্লেসমেন্ট টাইপের ক্ষেত্রে মোটামুটি 3 রকমের গ্রাফ হতে পারে, ডিসপ্লেসমেন্ট টাইপের ক্ষেত্রে 3 রকমের গ্রাফ হতে পারে। দেখো 1 সেকেন্ড, দেখো ডিসপ্লেসমেন্ট এদিকে যদি আমি দেখি ডি আর এদিকে হবে টি, ঠিক আছে। ডিসপ্লেসমেন্ট টাইপের ক্ষেত্রে গ্রাফটা নর্মালি এরকম হবে, যখন কোনো এইগুলো মনে রাখবে, যখন অবজেক্ট স্টেশনারি, বস্তু যখন স্থির অবস্থায় আছে, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু, বস্তু যখন স্থির অবস্থায় আছে তখন গ্রাফটা এমন দেখতে হবে। বোঝা গেল? নেক্সট দেখো নেক্সট এদিকে ডি এদিকে টি লিখছি না। নেক্সট গ্রাফ হবে একটা এমন গ্রাফ যখন ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে কোনো একটা বস্তু মুভমেন্ট করবে, কখন ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে, এইগুলো মনে রাখবে, ইউনিফর্ম ভেলোসিটি। নেক্সট অ্যান্ড লাস্ট এই টপিকের ডিস্টেন্স টাইম গ্রাফটা কেমন হবে, এটা এমন একটি গ্রাফ হবে কখন, যখন অবজেক্ট মুভ উইথ ভ্যারিয়েবল ভেলোসিটি। ইউনিফর্ম ভেলোসিটি ছিল, এক্ষেত্রে ভ্যারিয়েবল ভেলোসিটি।
ওকে, এটা হলো টাইম ডিসপ্লেসমেন্ট অ্যান্ড টাইম গ্রাফ, মনে রাখবে। এরপরে আমরা পড়ব, এগুলো কিন্তু এমসিকিউতে আসবে, কিন্তু অপশান দেওয়া থাকবে চারটে, তোমাকে সঠিকটা বার করতে হবে। বলে দেবে স্টেশনারির ক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট টাইপ গ্রাফ কেমন হবে, 3টে গ্রাফ দিয়ে দেবে, তোমাকে একটা বার করতে হবে এমসিকিউতে। ভেলোসিটি টাইম গ্রাফ, ভেলোসিটি টাইম গ্রাফের ক্ষেত্রে প্রথমে আমাদের ইউনিফর্ম ভেলোসিটিতে করব। এক্ষেত্রে আমাদের 3টে করব, দেখি। এটা ভেলোসিটি এদিকে, টাইম এদিকে। টাইম সবসময় কিন্তু হরিজন্টালি থাকবে। এক্ষেত্রে টাইম এরকম হবে যখন ইউনিফর্ম ভেলোসিটি হবে, ইউনিফর্ম ভেলোসিটি মানে সুষম গতিবেগে যখন চলবে। নেক্সট আমরা দেখব দেখো ভেলোসিটি টাইম গ্রাফ হবে। এক্ষেত্রে কি হবে আমাদের ইউনিফর্ম অ্যাক্সেলারেশন, মানে সুষম ত্বরণ যখন হবে তখন এমন দেখতে হবে। নেক্সট ভেলোসিটি টাইম গ্রাফ, এটা হবে কি ঋণাত্মক ত্বরণ, অর্থাৎ ইউনিফর্ম রিটার্ডেশন, মানে মন্দন নিয়ে যখন চলবে। রিটার্ডেশন, ইউনিফর্ম রিটার্ডেশন। ওকে, নেক্সট আমাদের মোটামুটি তাহলে ভেলোসিটি টাইম গ্রাফ দেখলাম। দেখো ইউনিফর্ম ভেলোসিটির ক্ষেত্রে আমাদের টাইম অ্যাক্সিসে প্যারালাল হবে, ইউনিফর্ম অ্যাক্সেলারেশনের ক্ষেত্রে আমাদের ইনক্লাইন থাকবে, আর এই ক্ষেত্রেও ইনক্লাইন থাকবে কিন্তু নিচের দিকে আসবে গ্রাফটা। লাস্ট অ্যাক্সেলারেশন অ্যান্ড টাইম গ্রাফ। অ্যাক্সেলারেশন টাইমের ক্ষেত্রে স্টেশনারি যদি হয় বস্তুর ক্ষেত্রে, আচ্ছা অ্যাক্সেলারেশনটাকে আমরা দেখব ভার্টিক্যালি দেবো, অ্যাক্সেলারেশন টাইমটাকে আমরা এদিকে লিখব। অ্যাক্সেলারেশন টাইম গ্রাফের ক্ষেত্রে তোমার যদি স্টেশনারি হয়, অর্থাৎ ইউনিফর্ম ভেলোসিটি বা অ্যাক্সেলারেশন বা জিরো মানে যেগুলো হবে তোমার, এক্ষেত্রে স্টেশনারি অবজেক্টের ক্ষেত্রে যে গ্রাফটা এই টাইম অ্যাক্সিসের উপরেই উপরিপাতিত হবে। এই দেখো লাল কালি দিয়ে আমি করছি, টাইম অ্যাক্সিসের উপরেই থাকবে। কার ক্ষেত্রে? স্টেশনারি ক্ষেত্রে। স্থির ক্ষেত্রে, স্থির অবস্থায় যখন থাকবে, বোঝা গেল? স্থির অবস্থায় যখন থাকবে তখন এমন হবে। নেক্সট মোশন ইনক্রিজ ইউনিফর্মলি উইথ টাইম, বোঝা গেল? অ্যাট কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন। সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে হবে গ্রাফটা এমন, বোঝা গেল? কি বলা হচ্ছে? ভেলোসিটি অফ এ বডি ইন মোশন ইনক্রিজ ইউনিফর্মলি উইথ টাইম। জাস্ট মনে রাখবে টার্মটা, টাইমের সাথে যদি বৃদ্ধি পায় আর যদি ভেলোসিটি যদি হ্রাস পায়, সেক্ষেত্রে গ্রাফটা হবে এরকম, নিচের দিকে থাকবে। টাইম অ্যাক্সেলারেশন নিচের দিকে থাকবে গ্রাফটা, বোঝা গেল? নিচের দিকে থাকবে। জাস্ট এটা একটু মনে রাখার চেষ্টা করবে। নেক্সট টপিক আমরা চলে যাব, নিউটনস ল অফ মোশন। ভেরি 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 ইম্পর্টেন্ট নিউটনস ল অফ মোশন। তোমাদের এখানে সব কিছুই নেই, জাস্ট সেকেন্ড লটাই আছে, তুমি সিলেবাসে দেখবে, তাও আমরা পুরোটা কভার করার চেষ্টা করছি। ফার্স্ট ল খুব তাড়াতাড়ি আমরা পুরোটা কভার করার চেষ্টা করব। ফার্স্ট ল অফ নিউটন, বা নিউটনকে বলা হয় ফাদার অফ ফিজিক্স। তার প্রিন্সিপিয়া গ্রন্থে তিনি নিউটনের লগুলো লিখেছিলেন, ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল। তোমরা প্রত্যেকেই জানো। ফার্স্ট ল কী বলছে? মানে বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরলরেখায় গতিশীল হবে। এ বডি কন্টিনিউস টু বি ইন ইটস স্টেট ফর রেস্ট অর অফ ইউনিফর্ম মোশন ইন স্ট্রেট লাইন আনলেস এ ফোর্স ইজ অ্যাপ্লাইড অন ইট। মানে বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু গতিশীল হবে। দিস ল ইজ অলসো কল্ড ল অফ ইনার্শিয়া। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, ল অফ ইনার্শিয়া, আমি এখানেও মেনশন করে দিয়েছি। ফার্স্ট ল থেকে আমরা কী জানতে পারি? ইনার্শিয়া জানতে পারি আর ফোর্স জানতে পারি। এটা কিন্তু গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ফার্স্ট ল থেকে আমরা দুটো জিনিস জানতে পারি, একটা হলো ইনার্শিয়া জাড্য, একটা হলো ফোর্স। ইনার্শিয়া দুই প্রকার, একটা হলো রেস্টের ক্ষেত্রে আর একটা হলো মোশনের ক্ষেত্রে, গতিজাড্য আর স্থিতিজাড্য। এখানে ডিটেলস তোমাদের সিলেবাসে নেই বলে ডিটেলসে করানো হচ্ছে না, নাহলে তোমরা এর এক্সাম্পল টেলগুলো দেখতে পারতে। ডেফিনেশন অফ ফোর্স এগুলো জানতে পারছি। সেকেন্ড লতে চলে যাব। দ্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম অফ এ বডি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ফোর্স অফ অ্যাপ্লাইড অন ইট
অ্যান্ড ইটস চেঞ্জ টেক প্লেস ইন দ্য ডাইরেকশন অফ ফোর্স, মানে বাইরে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন সেই দিকেই হবে। মেন এখান থেকে আমরা কী পাই, আমরা ফর্মুলা পাই। কিসের ফর্মুলা? আমরা এখান থেকে ফোর্সের ফর্মুলা বার করতে পারি। এফ ইকুয়াল টু এম এ, এফ ইকুয়াল টু এম এ আমরা এখান থেকে পাচ্ছি, এফ ইকুয়াল টু এম এ। বোঝা গেল? এফ ইকুয়াল টু এম এ আমরা এখান থেকে পেলাম। নেক্সট আমরা চলে যাব ফোর্সের ক্ষেত্রে। ফোর্সের তোমার ডাইমেনশনটা মনে রাখবে। ফোর্সের ডাইমেনশন ভর ইন্টু ত্বরণ মানে হলো এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু। চলো ইউনিটগুলো আমরা দেখার চেষ্টা করি। এক্ষেত্রে দুরকম হয়, অ্যাবসলুট এরার আর ইউনিট আর গ্র্যাভিটেশনাল ইউনিট। ইউনিট যদি দেখা হয় দু রকমের হতে পারে, অ্যাবসলিউট আর গ্র্যাভিটেশনাল। এক্ষেত্রে কী হতে পারে, সিজিএস ইউনিট আর একটা হলো এসআই ইউনিট। আচ্ছা, সিজিএস ইউনিটের যেটা হয় অ্যাবসলিউটের ক্ষেত্রে, সিজিএস একক হলো ডাইন আর এসআই হলো নিউটন। এদের রিলেশান 1 নিউটন সমান 10 টু দি পাওয়ার 5 ডাইন। বোঝা গেল? দেখো নেক্সট গ্র্যাভিটেশনালের ক্ষেত্রে সিজিএস হয় আর হলো এসআই। এক্ষেত্রে সিজিএস হলো গ্রাম ফোর্স অর্থাৎ জিএফ, এক্ষেত্রে কেজিএফ। জাস্ট এগুলো মনে রাখবে। নেক্সট টপিক আমরা চলে যাব মোমেন্টাম। মোমেন্টামের বাংলা হলো ভরবেগ। মানে ভর এবং বেগের সমন্বয়ে কোনো গতিশীল বস্তুতে যে গতীয় ধর্মের সৃষ্টি হয়। দ্য মোমেন্টাম অফ এ বডি ইজ প্রোডাক্ট অফ দ্য মাস অ্যান্ড ভেলোসিটি। মানে দেখো পি, মোমেন্টামকে পি দিয়ে প্রকাশ করা হয়। পি ইকুয়াল টু মানে মোমেন্টাম ইকুয়াল টু মাস ইন্টু ভেলোসিটি। মাস ইন্টু ভেলোসিটি হলো মোমেন্টাম। এটা হলো একটি ভেক্টর কোয়ান্টিটি, মনে রাখতে হবে এটা হলো একটি ভেক্টর কোয়ান্টিটি। আর এর যে একক হয় মোমেন্টামের এককগুলো তোমরা পরীক্ষায় গুরুত্বপূর্ণ মনে রাখবে, নিউটন সেকেন্ড আর এর হলো সেন্টিমিটার, ডাইন সেন্টিমিটার মনে রাখবে। মানে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইকুয়াল টু ফোর্স, এটা কিন্তু এমসিকিউতেও আসতে পারে। রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইকুয়াল টু ফোর্স। নেক্সট টপিক আমাদের ইম্পালস। এ ফোর্স হুইচ অ্যাক্ট অন এ বডিজ ফর এ শর্ট টাইম আর কল্ড ইম্পালসিভ ফোর্স। বোঝা গেল? ইম্পালসিভ ফোর্স মানে হলো অ্যাকচুয়ালি একটা বস্তুর উপরে যে ফোর্স কিছুক্ষণ ধরে কাজ করবে, সেই ফোর্স এবং টাইমের যে গুণফল তাকে বলা হচ্ছে ইম্পালস বলা হচ্ছে। যেমন ইন হিটিং এ বল উইথ এ ব্যাট, মানে যখন একজন ব্যাটসম্যান তার ব্যাট দিয়ে বল মারে, যে অল্প সময় মানে যে ফোর্সটা, মানে বল তো একটা গতিবেগ নিয়ে আসছে, তার একটা ফোর্স আছে, বল আছে, সেই বলটা অল্প সময়ের জন্য কাজ করছে, সেই ফোর্স এবং টাইমের গুণফলকে বলা হচ্ছে ইম্পালস। আর ধরে নাও ব্রেক পোতা হচ্ছে, হাতুড়ি দিয়ে ব্রেক পোতা হচ্ছে, এই ব্রেকটার উপরে যে হাতুড়ি দিয়ে বা হ্যামার দিয়ে যে স্ট্রাইক করা হচ্ছে সে ফোর্স, আর যে টাইম ধরে তাকে স্ট্রাইকটা করা হচ্ছে তার গুণফলকে বলা হচ্ছে ইম্পালস, তার ফোর্স এবং টাইমের গুণফল। যেমন এক্ষেত্রে একক হলো নিউটন সেকেন্ড, এক্ষেত্রে হলো ডাইন সেকেন্ড, ইম্পালস। নেক্সট থার্ড ল, তোমাদের সবার প্রিয় খুব ল, এভরি অ্যাকশান দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশান। মানে এক্ষেত্রে ফর্মুলাটা লিখতে পারি এফ ইকুয়াল টু এবি। এবি কোনো একটি বস্তুর উপরে যদি বল প্রয়োগ করে তাহলে ঠিক তার উল্টোটা কী হবে, মাইনাস এফ অফ বি এ হবে। ভেক্টর বলে আমরা এরকমভাবে দেখাই। জাস্ট এই ম্যাথামেটিক্যাল ফর্মুলাটা মনে রাখবে। এক্ষেত্রে আমরা উদাহরণগুলো আমরা কী কী মনে রাখতে পারি, এক্ষেত্রে যে আমরা অনেক রকম উদাহরণ তোমরা এখানে মনে রাখবে। যেমন নৌকা থেকে যখন তোমার লাফ দিয়ে কেউ তীরের দিকে আসে তখন নৌকাটা পিছন দিকে পিছিয়ে যায়, মানে নদীর দিকে পিছিয়ে যায়। তারপরে বন্দুক দিয়ে গুলি ছোড়া, এগুলো সবই হলো থার্ড ল অফ মোশন। বোঝা গেল? থার্ড ল অফ মোশন। লাস্ট টপিক আমাদের লাস্ট টপিক আজকে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। দেখো এই সূত্রটার ভুল আছে, আমি লিখি। ধরো দুটি বস্তু, ঠিক আছে, এই বস্তুটার ভর হলো m1 আর হলো এর গতিবেগ হলো v1। এই বস্তুটার ভর m2, গতিবেগ হলো v2। বোঝা গেল? এই বস্তু একে অপরকে ধাক্কা দিল, একে অপরকে ধাক্কা দেওয়ার পরে কি হলো, এদের গতিবেগ চেঞ্জ হলো, কিন্তু ভর কিন্তু বস্তুটার কখনোই চেঞ্জ হবে না। তাহলে প্রথমে এই বস্তু দুটি টোটাল যদি ভরবেগ হয় m1 v1 প্লাস m2 v2, সংঘর্ষের পরেও বস্তুটার ভরবেগের যে সংরক্ষণ হবে
m1v1 ইকুয়াল টু প্লাস m2v2, এটা দিয়ে কিন্তু লিখতে হবে পরীক্ষার সময়। কি হয়, যা কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম স্টেট দ্যাট দ্য ক্লোজ সিস্টেম, মানে যখন ক্লোজ সিস্টেমের ক্ষেত্রে দ্য টোটাল লিনিয়ার মোমেন্টাম রিমেইন কনস্ট্যান্ট, মানে আগেও যা ছিল পরেও তা থাকলো, এক্ষেত্রে কখনো লিনিয়ার মোমেন্টাম বাড়বে না বা কমবে না। m1v1 প্লাস m2v2 ইকুয়াল টু m1v1 প্লাস m2v2। ওকে, চলো আমরা আজকের ক্লাসটা এখানেই শেষ করছি।